ভেরি গুড ইভিনিং। কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও বড় ধাক্কা খেলো জিআরবিটি বোর্ড এবং ত্রিপুরা গভর্নমেন্ট। হ্যাঁ, ইয়েস, আবারও বড় ধাক্কা খেলো জিআরবিটি বোর্ড এবং ত্রিপুরা গভর্নমেন্ট। গত 30 এপ্রিল 2026 মাননীয় হাইকোর্টের রায়ে জিআরবিটি বোর্ড আবারও বড় ধাক্কা খেলো এবং যারা জিআরবিটি 1-এর মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরি পেয়েছে তাদের চাকরিও এখন অনিশ্চয়তার মধ্যে, কোশ্চেন মার্কের মধ্যে রয়েছে। বিশাল বড় একটা এফেক্ট পড়বে যদি তাদের চাকরিগুলো চলে যায়। এমন একটা রায় দিয়েছে মাননীয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, জাস্টিস এস দত্ত পুরকায়স্থ। এই রায়ের ফলে যারা জিআরবিটির চাকরি অলরেডি করছে বর্তমানে, তাদের চাকরি, কিছু ক্যাটাগরির পার্সনের চাকরি কিন্তু চলে যেতে পারে। রায়টা কি ছিল সম্পূর্ণটা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব এবং সেটার এফেক্ট যারা আগামী দিনে জিআরবিটি 2-র জন্য অপেক্ষা করে আছে তাদের উপরেও কিন্তু সেটার এফেক্ট নিশ্চয়ই পড়বে। জিআরবিটি 2 নিশ্চয়ই ডিলে হবে। কেন ডিলে হবে, কেসটা কি ছিল, কী বা এমন একটা রায় দেওয়া হয়েছে যার পরে দুনিয়া পুরা ত্রিপুরা মানে নাড়া পড়ে গেছে, সম্পূর্ণটা একদম নিজের ভাষা সহজ সরলভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির, ত্রিপুরা সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির মেরিট লিস্ট বের হয়েছে। যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে ওরা চাকরি পাবে, তাদেরকে আমাদের তরফ থেকে মেনি মেনি কনগ্রাচুলেশন। এই দুটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। অবশ্যই আপনারা যারা জিআরবিটির চাকরি করছেন বর্তমানে বা আগামী দিনে জিআরবিটি 2-র জন্য অপেক্ষা করে আছেন বা রয়েছ, তোমাদের জন্য এই ভিডিওটা বা এই জাজমেন্টটা জানা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা ডিটেলস বিস্তারিত নিজের ভাষায় আমরা যেটুকু বুঝেছি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছেন, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি আপনি কোনো সরকারি চাকরি খুঁজছেন বা তোমরা কোনো সরকারি চাকরি খুঁজছো বা কোনো চাকরির প্রস্তুতি করছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। আমরা প্রথমে ছোট্ট একটা মেরিট লিস্ট বের হয়েছে, এটা আপনাদের সামনে তুলে ধরছি। তারপর আমরা ডিটেলসে গত পরশুদিনের হাইকোর্টের জাজমেন্টটাকে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম যে ছোট্ট একটা মেরিট লিস্ট বের হয়েছে সেটা বের হয়েছে অমরপুর নগর পঞ্চায়েত থেকে। ভালো করে শুনে রাখো, অমরপুর নগর পঞ্চায়েত থেকে ওয়ার্ড সেক্রেটারির যারা লিখিত পরীক্ষায় ইন্টারভিউ দিয়েছিলে, সেই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মার্কের উপরে বেস করে 3টি ভ্যাকেন্সি ছিল, এই 3জনকে সিলেক্ট করা হয়েছে। কারা কারা সিলেক্ট করা হয়েছে? হৃদয় দাস সন অফ লেড লক্ষ্মণচন্দ্র দাস, এসসি ক্যাটাগরি থেকে, যেটা এসসি ক্যাটাগরির, যেটা ইউআর পোস্টের জন্য রিকমেন্ড করা হয়েছিল। কেন? ওনার স্কোর হাই ছিল সেই কারণে। মেল ক্যান্ডিডেট। তারপরে বিজয়া সাহা, ডটার অফ লেড বাবুল সাহা, ফিমেল ক্যান্ডিডেট। তারপর রয়েছে সুমিত্রা উচাই। এই যে সুমিত্রা উচাই মেবি আমাদের স্টুডেন্ট, লিখিত পরীক্ষার সময় আমাদের থেকে রিটার্নের নোট নিয়েছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না। যদি সুমিত্রা উচাই তুমি ভিডিওটা দেখে থাকো, যদি তুমি আমাদের স্টুডেন্ট হয়ে থাকো বা আমাদের থেকে নোট নিয়েছো, আমার পুরো ক্লিয়ার আমি মনে পড়ছে না, তবে যেটুকু আমি বুঝতে পারছি পরবর্তী সময় আমাদেরকেও লিখিত পরীক্ষা ক্লিয়ার করার করে আমাদেরকে মেসেজ করেছিল। অবশ্যই আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করবে, তুমি যোগাযোগ করবে। আচ্ছা, সুমিত্রা উচাই এসটি ক্যাটাগরি থেকে সিলেক্ট হয়েছে। তারপরে এখানে বলা হয়েছে all the candidates of the recommended candidates will be all the certificate of the recommended candidates will be verified by Omorpur Nagar Panchayat as per terms and condition of eligibility before issuing offer of appointment। তোমাদের অবশ্যই নগর পঞ্চায়েতে গিয়ে তোমাদের ডকুমেন্টগুলো ইস্যুইং অফার অ্যাপয়েন্টমেন্টের আগে তোমাদের ভেরিফিকেশান অবশ্যই করিয়ে নেবে। ঠিক আছে, আবারও তোমাদেরকে কনগ্রাচুলেশন, তোমরা যারাই সিলেক্ট হয়েছো। ঠিক আছে, আর মেবি সুমিত্রা উচাই তুমি যদি হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে, আর বাকি যদি দুজন থেকে যদি আমাদের কেউ স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা খুশি হব। ঠিক আছে, এই ছিল ছোট্ট একটি মেরিট লিস্ট যেটা গত পরশুদিন বের হয়েছে। আচ্ছা, চলো নেক্সট আমরা যে মেইন আজকের ভিডিওর মেইন টপিক
যেটা সারা ত্রিপুরার নাড়া পড়ে গেছে, এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে তোমাদেরকে আমরা জানিয়ে দিই যে টোটাল 4জন ক্যান্ডিডেট, ভালো করে শুনে রাখো, একদম ছোট্ট সিম্পলভাবে আমরা বুঝিয়ে দেবো। মেন মূল যে পয়েন্টটা এটা আমরা বুঝিয়ে দেবো। ডিটেলস আমরা ইন ডিটেলস এত বিস্তারিত যাব না, যাতে তোমরা বুঝতে অসুবিধা হয়। 4জন ক্যান্ডিডেট জিআরবিটি 1-এর সময় গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যারা চাকরি পায়নি, এর মধ্যে একজন হলো জয়জিৎ চৌধুরী। এই 4জন ক্যান্ডিডেট সকলেই মানে ডিজাবিলিটি ক্যান্ডিডেট, ঠিক আছে, পিএস ক্যাটাগরির বেঞ্চমার্ক ডিজাবিলিটি ক্যান্ডিডেট সকলেই। আবারও তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু জেনারেল যারা মানে জেনারেল নর্মাল যারা স্টুডেন্ট চাকরি পেয়েছো তোমাদের জন্য না, এটা বিশেষ করে এটা পিএস ক্যাটাগরির জন্য, যারা বেঞ্চমার্ক ডিজাবিলিটি চাকরি পায়নি বা পেয়েছে তাদের উপরে এই জাজমেন্টটা, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার রাখো তোমরা, তবে সকলের জানা অবশ্যই বাঞ্ছনীয় বা প্রয়োজন। 4জন, এর মধ্যে জয়জিৎ চৌধুরী, যিনি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটা পোস্টের জন্যই এই কেসের মধ্যে আপিল করেছিলেন বা রিট আপিল করেছিলেন। সেকেন্ড ছিল রঞ্জিত দেবনাথ, একজন ছিল রঞ্জিত দেবনাথ এবং আরেকজন ছিল রাজেশ চক্রবর্তী। এই 4জন এই 3জন চারটি কেসের জন্য আবেদন করেছিলেন। কাদের এগেনস্টে কী বলা হয়েছিল? বলা হয়েছিল যে জয়জিৎ চৌধুরী যেমন বাকিরা বলা হয়েছিল যে আমরা ফিজিক্যাল ডিজাবিলিটি থেকে বিলং করি, আমাদের থেকে কম নাম্বার পেয়ে ওরা চাকরি পেয়ে গেছে, ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছে, বাট আমরা পাইনি, এই বলে ওরা জিআরবিটি এবং ত্রিপুরা গভর্নমেন্টের এগেনস্টে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। যেমন ও মেনশন করেছে, এই যেমন তপন বিশ্বাস, বিষ্ণুপদ দাস, লাভলি বর্ধন, এই যে ওরা চাকরি পেয়েছে ওর থেকে কম নাম্বার পেয়ে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে ওরা 4টি কেস করেছিল, 3জনে 4টি কেস করেছিল, যার নাম্বার ছিল WPC 694 এবং WPC 695, WPC 695 এবং WPC 784 এবং WPC 785। এই 4টি নাম্বার ছিল, যেখানে ওরা মেনশন করে দিয়েছিল যে টোটাল যে ডিজাবিলিটি পার্সনের জন্য, বেঞ্চমার্ক ডিজাবিলিটি পার্সনের জন্য আন্ডার সেকশন 2000 যে পিডাব্লিউডি সেকশন 2016 অনুসারে 4% টোটাল ভ্যাকেন্সির উপরে রিজার্ভেশনের কথা বলা হয়েছে। কিন্তু এই রিজার্ভেশনগুলো ফিল আপ করতে গিয়ে জিআরবিটি বোর্ড কী করেছে, তাদের যে স্কোর করেছে, যেমন এখানে বলা হয়েছে জয়জিৎ পেয়েছে 49.738 স্কোর পেয়েছে, এবং ওর থেকে যে কম নাম্বার পেয়েছে, যেমন কি বলা হয়েছে বিষ্ণুপদ, ঠিক আছে, বিষ্ণুপদ এবং তপন বিশ্বাস যেমন 4.698 পেয়ে ও চাকরি পেয়েছে, অলরেডি চাকরি করছে, বাট ও এর থেকে বেশি মার্ক পেয়ে ও সিলেক্ট পায়নি, সেই কারণে ও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কেন এমনটা হয়েছে? ও যখন হাইকোর্টে ওরা যখন আপিল করেছিল, তখনকার জিআরবিটি বোর্ড বা ত্রিপুরা গভর্নমেন্ট বলেছিল যে আমরা সেটাকে হরিজন্টাল রিজার্ভেশন অনুসারে আমরা ওদেরকে নিয়োগ করেছি, সেই হরিজন্টাল রিজার্ভেশন অনুসারে ওরা সিলেক্ট পেয়েছে। কিন্তু সিস্টেমটা কি? সিস্টেম হলো প্রথমে ভার্টিক্যাল যে রিজার্ভেশন এটাকে মেনটেন করতে হবে, তারপরে সেই ভার্টিক্যাল রিজার্ভেশন থেকে হরিজন্টাল। আচ্ছা, ভার্টিক্যাল এবং হরিজন্টালের মধ্যে তোমাদের ডাউট রয়েছে, দেখো জিনিসটা একটু বুঝো, তাহলে তোমাদেরকে আগে বুঝতে আরও সুবিধা হবে। ভার্টিক্যাল রিজার্ভেশন মানে কি? যেটা সাধারণ রিজার্ভেশন, যেমন আমাদের এসটিরা 31% পেয়ে থাকে, এসসি 17% পেয়ে থাকে, এইভাবে যে রিজার্ভেশনটা হয়ে থাকে সেটাকে আমরা ভার্টিক্যাল রিজার্ভেশন বলি। এবং এই ভার্টিক্যাল রিজার্ভেশনের মধ্যে যে রিজার্ভেশন হয়ে থাকে সেটাকে আমরা হরিজন্টাল রিজার্ভেশন বলি। যদি তোমাদেরকে আমি আরও সহজভাবে বোঝাতে চাই, এই জিনিসটা বুঝো, তারপরে তোমরা এই কেসটাকে বুঝতে সুবিধা হবে। যেমন গাছের একটি শাখা এবং প্রশাখা, যেমন শাখা থেকে অনেকগুলো প্রশাখা বের হয়, সেম এটাও। যেমন আরও যদি তোমাদেরকে আমি বোঝাতে চাই, যেমন বর্তমানে ত্রিপুরা সরকারের সব চাকরির উপরে 33% ওমেনদের জন্য রিজার্ভেশন রয়েছে না? এই 33% কীভাবে রিজার্ভেশনটা হয়? টোটাল ভ্যাকেন্সির কি 33% ডাইরেক্ট রিজার্ভেশন হয়? ডাইরেক্ট হয় না। হয় কীভাবে হয়? যেমন ধরো 100টা পোস্ট রয়েছে কোনো একটি চাকরির ক্ষেত্রে, এর মধ্যে এসটিরা কত পাবে? 31% এসটি। এই 31%-এর মধ্যে 33% ওমেন রিজার্ভেশন হবে, মানে এসটি ওমেন রিজার্ভেশন হবে। তাহলে প্রথমে 100টা পোস্টকে কীভাবে ডিভাইড করেছে? ভার্টিক্যাল রিজার্ভেশন করা হয়েছে, যেমন এসটি 31%, এসসি 7%,
ইউআর বাকি যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ অনুসারে প্রথমে যে রিজার্ভেশনটা ভাগ করা হয়েছে পিএইচদের জন্য 4%, ঠিক না, যে ভাগ করা হয়েছে সেটাকে বলে ভার্টিক্যাল রিজার্ভেশন। এবং এই ভার্টিক্যাল রিজার্ভেশনের মধ্যে যে ছোটো রিজার্ভেশন হয়েছে মানে গাছের শাখা প্রশাখা যেটা বললাম সেটাকে বলে হরিজন্টাল রিজার্ভেশন। তার মানে রুলসটা কি, প্রথমে তুমি ভার্টিক্যাল রিজার্ভেশন করো, সেই ভার্টিক্যাল রিজার্ভেশনকে নেক্সট হরিজন্টাল রিজার্ভেশন করো। এতটুকু তোমরা বুঝতে পারছো? ক্লিয়ার? চলো, এইটাই হলো মেন ফ্যাক্ট, কেসের মেন ফ্যাক্ট হলো এটাই, ঠিক আছে। তারপরে বলা হয়েছে এখানে জিআরবিটি বোর্ড কী করেছে, দাঁড়াও একটু বুঝো। এই যে জিআরবিটি বোর্ড কী করেছে, এই তাদের যে 4% রিজার্ভেশন, টোটাল ভ্যাকেন্সির যে 4% রিজার্ভেশন, সেটাকে 4% রিজার্ভেশনটাকে জিআরবিটি বোর্ড কী করেছে, প্রথমে ওরা টোটাল পোস্টকে প্রথমে ওরা হরিজন্টাল রিজার্ভেশন অনুসারে ডেকে নিয়েছে। মানে কি, এই পোস্টের মধ্যে যারা মানে এসসি পিএস এসটি পিএস যারা রয়েছে, এই বেঞ্চমার্ক রিজার্ভেবিলিটিকে কিন্তু আবার 4টি ভাগে ওদের ভ্যাকেন্সি ডিভাইড করা হয়। 4%-এর মধ্যে 1% করে 4টি ভাগে, ঠিক আছে। এই 4টি ভাগের মধ্যে এসসি পিএস এসটি পিএস বোর্ড কী করেছে, প্রথমে ওরা ডাইরেক্ট ডিসাইড করে ওদেরকে ডাকা হয়েছে এই রিটার্নের স্কোর এবং ইন্টারভিউর স্কোর মিলে এসটিপিএস এসটিপিএস ইউআরপিএস এভাবে ওদেরকে ডাইরেক্ট প্রথমে ভাগ করে ওদেরকে ডাকা হয়েছে। বুঝতে পারছো? কিন্তু সিস্টেম এটা ছিল না। সিস্টেম কী ছিল, প্রথমে যারা বেঞ্চমার্ক ডিজাবিলিটি আছে তাদের যে স্কোর রয়েছে, তাদের যে রিটার্ন প্লাস ইন্টারভিউর যে স্কোর রয়েছে, সেই স্কোর অনুসারে যারা যারা মানে মেরিট লিস্টে স্থান পেয়েছে সেই তাদেরকে ডাকার প্রয়োজন ছিল। ধরো কোনো একজন ক্যান্ডিডেট 100-র মধ্যে 70 পেয়েছে, 69 পেয়েছে, এইভাবে স্কোর অনুসারে যতটা ভ্যাকেন্সি তাদের জন্য তাদেরকে ডাকার কথা বলা হয়েছে রুলসের মধ্যে, ঠিক আছে। কিন্তু বোর্ড এটা করেনি, বোর্ড প্রথমেই এসসিপিএস এসটিপিএস করে ডেকেছে। এটা হলো মেইন কেসের মেইন ফ্যাক্ট। তাহলে এইটার এগেনস্টে এই যে 4 জনের প্রথমে নাম বললাম, জয়জিৎ, রঞ্জিত, তাছাড়া রাজেশ, 3 জনে 4টা কেস করেছে, একজনে জয়জিৎ করেছে জিআরবিটি গ্রুপ সি প্লাস গ্রুপ ডির উপরে, আর বাকিরা করেছে গ্রুপ ডির উপরে, ঠিক আছে। এই কেসে এটাই বলা হয়েছে যে এটা রুল ছিল না যে প্রথমে এই ভার্টিক্যাল অনুসারে ডাকার প্রয়োজন ছিল, তারপরে ভার্টিক্যালকে হরিজন্টালভাবে হরিজন্টাল রিজার্ভেশন হিসাবে ডাকার প্রয়োজন ছিল। কিন্তু বোর্ড কী করেছে, প্রথমে হরিজন্টাল অনুসারে এসসিপিএস এসটিপিএস করে ডাকার প্রয়োজনে আমরা যারা ম্যাক্সিমাম স্কোর করেছি, আমরা হয়তোবা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করি, আমরা ম্যাক্সিমাম স্কোর করেছি কিন্তু আমরা ডাক পাইনি। কেন ডাক পাইনি? বোর্ড প্রথমে এসসি এসটি ভাগ করে নিয়েছে। কিন্তু সিস্টেম এটা ছিল না, সিস্টেম ছিল ভার্টিক্যাল অনুসারে প্রথমে যাদের স্কোর হাই তাদেরকে ডাকা হোক, তাদের ডেকে তাদের থেকে এসসি এসটি পিএস ক্যাটাগরি ভাগ করা হোক, ঠিক আছে। এটি হলো মেইন ফ্যাক্ট, জাস্ট এই ছোট্ট একটা ব্যাপারে মেইন ফ্যাক্ট, ঠিক আছে। এটার উপরে কেস হয়েছে। তাহলে এখন মাননীয় হাইকোর্ট কী রায় দিয়েছে দেখো। মাননীয় হাইকোর্ট এটাই রায় দিয়েছে যে ভোটকে এটাই বলা হয়েছে যে ইট রেসপন্ডেন্টস শ্যাল কনসিড দ্য সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং বেঞ্চমার্ক ডিসএবিলিটি অ্যাকর্ডিং টু দেয়ার ওন মেরিট on the basis of the mark obtained by them in the selection process. Thereafter they will accorded in the vertical reservation, means you are SC ST candidate based on the category to which they belong to fresh selection list. এটাই বলা হয়েছে হাইকোর্ট থেকে যে আপনারা জিআরবিটি বোর্ড বা ত্রিপুরা গভর্নমেন্টকে বলা হয়েছে আপনারা প্রথমে এসসি এসটি পিএস ক্যাটাগরি না করে প্রথমে যাদের যে সিলেকশন মেরিট যে সিলেকশন করেছে তাদেরকে যে স্কোর করেছে সিলেকশন প্রসেস অনুসারে তাদেরকে স্কোর অনুসারে তাদেরকে ডাকুন, ডেকে তাদেরকে পরবর্তী সময়ে তাদেরকে আপনারা হরিজন্টালভাবে এসসি এসটি পিএস আপনারা ভাগ করুন। প্রথমে তো তাদের স্কোর অনুসারে প্রথমে তাদের যে বেঞ্চমার্ক প্রতিবন্ধী যে প্রার্থীরা রয়েছে তাদের যে নির্বাচন করার জন্য তাদেরকে প্রাপ্ত যে নম্বর রয়েছে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিবেচনা করবেন আপনারা, তারপরে তাদের নিজ নিজ মানে বিভাগের ভিত্তিতে এসসি এসটি ইউআর সংরক্ষণ করবেন, এটাই বলা হয়েছে। তাহলে জিআরবিটি বোর্ড বা ত্রিপুরা গভর্নমেন্টকে এটাই অর্ডার দেওয়া হয়েছে, সে অনুসারে আপনারা একটি নতুন নির্বাচন তালিকা প্রকাশ করুন। যারা চাকরি পেয়েছে তাদেরকেও ইনক্লুডিং করে, যারা চাকরি পেয়েছে ভালো করে শুনে রাখো, যারা চাকরি পেয়েছে তাদেরকেও ইনক্লুড করে বলা হয়েছে নতুনভাবে একটি ফ্রেশ
তালিকা আপনারা প্রকাশ করুন এস পার তাদের যে সিলেকশন স্কোর, রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউর যে স্কোর, সেই স্কোর অনুসারে তাদেরকে আবার নতুন তালিকা প্রকাশ করুন এবং নতুন তালিকা প্রকাশ করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিন, মানে প্রকাশ করুন তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে। যদি নতুন তালিকা প্রকাশ করে দেখা যায় যারা অলরেডি চাকরি করছে তাদের সেই তালিকাতে নাম না থাকে, এই রুলস অনুসারে প্রথমে ভার্টিক্যাল তারপরে হরিজন্টাল রিজার্ভেশন অনুসারে তারা যদি যোগ্য না হয় তাহলে কিন্তু সেটা ত্রিপুরা গভর্নমেন্ট বা জিআরবিটিকে বিবেচনা করার জন্য বলা হয়েছে। যদি চায় তাহলে কিন্তু তাদের চাকরি কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট বা জিআরবিটি বোর্ড বাদ করতে পারে। ক্লিয়ার? কাদের জন্য? আবারও বলছি, এটা সকলের জন্য না, তোমরা ডাউটে থাকবে না, সকল ক্যাটাগরির জন্য না, শুধুমাত্র বেঞ্চমার্ক ডিসেবিলিটি পিএস ক্যাটাগরির যারা চাকরি পেয়েছে জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডিতে তাদের জন্য, বাকি সকলের জন্য কিন্তু না। ঠিক আছে? তাহলে এখন হাইকোর্ট বলেছে যে আমরা 4 মাস সময় দিয়েছি, এই যে কথা বলেছে হাইকোর্ট 4 মাস সময় দিয়েছে, এই 30 এপ্রিল থেকে 4 মাসের মধ্যে আপনারা এই যে বেঞ্চমার্ক ডিসেবিলিটি পার্সনের যে প্রতিবন্ধী পার্সন তাদেরকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিবেচনা করবেন এবং তারপর তাদের নিজ নিজ বিভাগে আপনারা ইউআর এসসি এসটি ক্যাটাগরি সংরক্ষণ করবেন। নাকি আপনারা যেভাবে করেছেন, প্রথমে আপনারা সংরক্ষণ করে ডেকেছেন, এটা ঠিক না, এটা টোটালি আনকনস্টিটিউশনাল, মানে অসাংবিধানিক বলেছে হাইকোর্ট। তাহলে এখন ত্রিপুরা গভর্নমেন্ট বা জিআরবিটি বোর্ড কী করবে? জিআরবিটি বোর্ড এই যে ফিজিক্যাল ডিসেবিলিটি পার্সন তাদেরকে আবার ফ্রেশ তালিকা বের করবে। কীভাবে বের করবে? তাদের স্কোর, টোটাল যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ওদের স্কোর বের করবে, বের করে তারপরে ওদেরকে ক্যাটাগরি ওয়াইজ ওদেরকে ভাগ করবে। তাহলে যদি ওরা স্কোর অনুসারে ভাগ করে, তাহলে যে প্রথমে বলা হয়েছে যে জয়জিৎ পেয়েছে কত নাম্বার? 49.738%, ও পেয়ে চাকরি পায়নি। বাট তাপস বিশ্বাস 49.68 পেয়ে চাকরি পেয়েছে। তাহলে কিন্তু এটাতে কিন্তু নিশ্চয়ই এফেক্ট পড়বে। যদিও তাপস বিশ্বাস এসসিপিএস হিসাবে ডাকা হয়েছে, এটাতে কিন্তু এফেক্ট পড়বে। অনেকের চাকরি চলেও যেতে পারে, যদি গভর্নমেন্ট চায় অনেকের চাকরি চলে যেতে পারে। যদি গভর্নমেন্ট চায়, কি হাইকোর্ট এমনটাই রায় দিয়েছে, গভর্নমেন্টের উপরে ছেড়ে দিয়েছে আপনারা এইভাবে করুন, এইভাবে করে যারা যোগ্য তাদেরকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিন। 4 মাস সময় দিয়েছে, 4 মাসের মধ্যে কিন্তু এটা করতে হবে। তাছাড়া আরেকটি গভর্নমেন্ট, আরেক দিক দিয়ে তোমরা জানো জিআরবিটি গ্রুপ সির 430টা যে কিঙ্কর ভূমিক যে কেস করেছিল সেটার কথাও এখন উঠেছে, ওটা নিয়ে গভর্নমেন্ট ফেসে গেছে। সেটাকেও গভর্নমেন্টকে 2 মাসের সময় দিয়েছিল, যেটা জুন মাসের 6 তারিখ সময় কমপ্লিট হচ্ছে। সেই সময়ের মধ্যে বলা হয়েছে 430 জনকে জয়েনিং করানোর জন্য তাদেরকে ঠিকঠাক করে ক্যাটাগরি ওয়াইজ তাদেরকে ডেকে। বাট এটা এই অল্প সময় এটাও পসিবল হচ্ছে না। দেখা যাক কি হয় আগামী দিনে। নিশ্চয়ই আবার এটা নিয়ে রিট আপিলের শুনানি হবে। ঠিক আছে? যে আবার শুনানির ডেট মেবি জুন মাসের কত তারিখ দেওয়া হয়েছিল, সেটা কি হয় সেটাও আমরা তোমাদেরকে জানাবো। আর এখন 4 মাসের মধ্যে গভর্নমেন্ট আরেকটি ব্যাক আদা বা জিআরবিটি বোর্ড আরেকটি ব্যাক আদা পড়ে গেছে। এই 4 মাসের মধ্যে গভর্নমেন্ট কী করা যায় দেখার। এখন গভর্নমেন্টের কাছে কিন্তু আরেকটি রাস্তা খোলা আছে, কি এই যে রায়টা দিয়েছিল এটা সিঙ্গেল বেঞ্চের রায় ছিল। এখন গভর্নমেন্ট যদি চায় ডিভিশনাল বেঞ্চে কিন্তু আপিল করতে পারে। মেবি, মানে যতটুকু আমরা বুঝছি, মেবি গভর্নমেন্ট ডিভিশনাল বেঞ্চে আপিল করবে, কারণ এছাড়া রাস্তা নেই গভর্নমেন্টের কাছে। ডিভিশনাল বেঞ্চে আপিল করবে, আর যদি আপিল না করে তাহলে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে রায়টা দিয়েছে সেই অনুসারে কিন্তু করতে হবে। আর সেই অনুসারে যদি করতে যায় তাহলে অনেকের চাকরি কিন্তু একদম নিশ্চয়ই বলা যেতে পারে অনেকের চাকরি চলে যাবে। যারা পিএস ক্যাটাগরি ডিসেবিলিটি ক্যাটাগরি চাকরি করছে এর মধ্যে অনেকের চাকরি চলে যেতে পারে। আর যদি এমনটা হয় তাহলে কিন্তু ত্রিপুরার মধ্যে আরেকটি, মানে কি বলবো, আরেকটি মানে বিশাল বড় একটি মানে পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে, যেটা 10,323 ক্ষেত্রে হয়েছিল। যদিও এখন সংখ্যাটা অনেক কম, মেবি কয়েকজনই হবে, তারপরেও তো এটা একটা ইতিহাস হয়ে থাকবে। গভর্নমেন্টের উপর একটি, মানে কি বলবো, কালো দাগ পড়ে যাবে। যেহেতু গভর্নমেন্ট প্রথম থেকে বলেছিল আমরা স্বচ্ছ নিয়োগ নীতি মেনটেন করেই চাকরি দিচ্ছি, তাহলে স্বচ্ছ নিয়োগ নীতি মেনে চাকরি দিলে কীভাবে চাকরি চলে যায়, হাইকোর্টে কীভাবে এতটা কেস হয়, অনেকটা প্রশ্নের মুখে এসে পড়বে গভর্নমেন্ট। তো সুতরাং গভর্নমেন্ট এটাকে লেংদি করতে চাইবে। যেটুকু আমি বুঝতে পারছি গভর্নমেন্ট ডিভিশনাল বেঞ্চে কিন্তু আপিল করবে। যদি গভর্নমেন্ট ডিভিশনাল বেঞ্চে আপিল করে নিশ্চয়ই আমরাও জানবো, তোমাদেরকেও নিশ্চয়ই আমরা, বা আপনারা যারা চাকরি করছেন নিশ্চয়ই আপনাদেরকে আমরা জানাবো।
নতুন আমাদের চ্যানেলে এসেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবেন এবং আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে আপনারা পড়তে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারেন 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন, ভালো নোটস পাবেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।